গল্প শুরু করা যাক। মাফিয়ার মনে প্রথম দেখায় আগুন লাগিয়ে দিয়েছো, সবকটাকে শেষ করে তোমাকে আপন করে নিব। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে নেতিয়ে পড়ে। এইদিকে আকাশ সাহেব আনাফ চৌধুরীকে ফোন দিয়ে বলে, কিরে আনাফ, কেমন আছিস? আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করে গিয়েছিস, তা তোকে যে জন্য কল দেয়া, মেয়ের বডিগার্ডকে তো ভালোই সাই দিলি, তো আজকে তাদেরকে বাঁচাবে কে? আনাফ চৌধুরী বললেন, কুত্তার বাচ্চা, ওদের কিছু হলে তোদের ছাড় দিব না, তুই ওদের কিছু করিস না। আকাশ সাহেব বললেন, করব না, যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয়, বাকিটা না হয় একসাথে বসেই হবে। আনাফ চৌধুরী অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নেয়। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব আর তার ছেলে রাজ বসে আছে। বিপরীত পাশে তাকিয়ে দেখে ঐশী মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে, পাশেই অনেকে রক্তাক্ত বডিটা পড়ে আছে। আনাফ চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায়। ঐশী আনাফ চৌধুরীকে দেখেই দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আব্বু, আমার অনেককে ওরা মেরে ফেলেছে, আব্বু অনেক কথা বলছে না, আব্বু আমিও মরে যাব, অনেককে এনে দাও প্লিজ। কথাগুলো বলে ঐশী কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশ সাহেব তাদের কাছে এসে বলে, আনাপ, তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজের নামে লিখে দে, না হলে তোর মেয়েকে আর তোকে এখানে মেরে ফেলে রাখবো, তুই চিন্তা কর কি করবি। আনাপ চৌধুরী বললেন, তোদের কাউকে কিচ্ছু দেব না, কি করতে পারবি কর। এই গার্ডরা এদিকে আসো। আনাপ চৌধুরীর বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয়। তাকে দেখে বডিগার্ডদের মৃতদেহটা মাটিতে পড়ে আছে। আনাপ চৌধুরী ভয় পেয়ে যায়, ভয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখ আনাপ, তুই যদি আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই তোর বডিগার্ডদের মতোই হবে। এই শহরে এখনো কেউ জন্ম নেয়নি আমার ছেলে রাজের মুখোমুখি হবে। রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে, তাই আইন কানুনের ভয় দেখাস না, সাইন করে দে। আনাপ চৌধুরী বুঝতে পারে তাদের কথা না মানা ছাড়া কোনো উপায় নেই। আনাপ চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভিতরে প্রায় 30টার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে। সবগুলো থেকে অনেকগুলো পুলিশ আর আর্মি অফিসার বের হয়। পুলিশ আর্মিদের দেখে রাজ আর আকাশ সাহেব কিছুটা আটকে ওঠে, তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি। একজন এসে সামনের গাড়িটার দরজা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয়। মন্ত্রীকে বের হতে দেখে আকাশ সাহেবের আর রাজের গলা শুকিয়ে যায়। আকাশ সাহেবের মাথায় একটাই প্রশ্ন, মন্ত্রী সাহেব এখানে কিভাবে? নাকি আনাপ মন্ত্রী সাহেবকে বলেছে? মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলে। আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আনাপ সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ সাহেব বললেন, স্যার আপনি এখানে? আমাকে বললে আমি তো আপনার এখানে চলে যেতাম। মন্ত্রী সাহেব বললেন, হয়েছে আর বলতে হবে না, আপনারা দুজন কি করতে যাচ্ছিলেন জানেন? আচ্ছা আপনাদের দুজনকে একটা গল্প শোনাই। মানুষেরা শিকার করতে জঙ্গলে যায় আর তারা একটা হলেও শিকার করে ধরে আনে। আচ্ছা বলেন তো, জঙ্গলে যে শিকারী যায় তার কি প্রাণের ভয় নেই? কারণ জঙ্গলে তো বিষাক্ত জানোয়ার বাঘ থাকে, তাহলে শিকারী কেন একা শিকার করতে যায় বলতে পারবেন? মাহবুব সাহেবের কথায় সবাই চুপ। উনি তো ঠিকই বলেছে, জঙ্গলে অনেক রকম পশু থাকে, তাহলে কিভাবে শিকারী ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে? কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলতে শুরু করেন, জানতাম আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। কারণটা হলো শিকারী শিকার করার আগে জঙ্গলটাকে নিজের আয়ত্তেই করে নেয়। কারণ শিকারী জানে জঙ্গলে একটা পদক্ষেপ ভুল হলেই মৃত্যু নিশ্চিত, তাই আত্মরক্ষার জন্য শিকারী নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়েই যায়। তাহলে কেন অনেক এখানে পড়ে পড়ে মার খাচ্ছে? মাহবুব সাহেবের মুখে অনেক নামটা শুনে সবাই অবাক হয়ে যায়। মাহবুব সাহেব আবার বলতে শুরু করেন, মাফিয়া কিং রাজ, মেয়ে পাচার, ড্রাগস, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। তুমি নিজেকে সবসময় বেশি চালাক মনে করো, তাই না? তোমার থেকেও চালাক এখানে আছে। আর হ্যাঁ আকাশ সাহেব, আমি আপনাকে পদ থেকে বের করব না, কারণ আপনার কাছে এমন একজন এসে উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। আর যাই হোক, আপনাদের একটা সত্যি কথা বলে যায়, যে ছেলেটাকে এভাবে বেদরম ভাবে পিটাচ্ছেন সে কোনো সাধারণ ছেলে না, সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো সাপ শুটার, জুটো, ক্যারাটে, কুম্ফু এক্সপার্টিং শুটিং। হি ইজ দ্য র এজেন্ট অনিক মাহমুদ। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। রাফিয়া থেকে একজন শিবলি নামে মাফিয়া বাংলাদেশে আক্রমণ করেছিল, সেই মাফিয়াকে মেরে প্রশংসিত হয়। অনেক আমার খুব কাছের। যখন শিবলিকে মেরে আসছিল তখন ওকে বলেছিলাম আমার কাছে কি চাই। অনেক বলেছিল, আমি চাই আমার কাজে যেন কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একাই করব, কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আমি বলেছিলাম আচ্ছা তাহলে তাই হবে, তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শোন, তোদেরকে বলতেছি, তোদের কাজ কিভাবে মারা হবে জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখতে আসবো। আর হ্যাঁ আনাপ চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই, আপনি যাকে মেয়ের জামাই বানাতে চাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিমিষেই মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের র এজেন্টের গর্ব অনিক মাহমুদ। আজ আমি আসি। কথাগুলো বলেই মাহবুব সাহেব চলে যায়। অনেকের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়ে রাজ, আকাশ সাহেব, আনাপ চৌধুরী, ঐশী সহ সবাই বেশ চমকে আছে।
এতক্ষণ আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই। এখন মনে হচ্ছে অনেকের কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পাই, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তাই তো পিপিলিকার ডানা ঝাপটিয়ে আকাশে ওড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। তারা সবাই তাকিয়ে দেখে অনেক গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশে ধোঁয়া ওড়াচ্ছে আর এই লাইনগুলো উচ্চারণ করছে। সারা শরীরে রক্ত মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আশ্রে পড়ছে। এ যেন এক ভয়ঙ্কর মানব। তখন অনেক রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে আওয়াজ করে ওঠে, বুম। অনেকের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাইরের জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্কর ভাবে অনেকের দিকে তাকায়, কারণ ক্যাম্পাসের পিছনে পুরনো বাড়িটি ব্লাস্ট হয়ে গেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে। রাজের মাথায় চক্কর দিতে শুরু করে, চিল্লিয়ে বলতে থাকে, আমার এতদিনের সবকিছু নষ্ট হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমার সব শেষ। রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। তখন অনেক সিগারেটের জোরে একটা টান দিয়ে বলতে শুরু করে, ওই পুরোনো বাড়িতে তোর যাবতীয় কালো জিনিস আছে, সেখানেই তুই সবকিছু রাখতি। ড্রাগস, গাঁজা, মেয়ে পাচার সহ যাবতীয় কাজ সেখানেই করতি। দেখ তোর সবকিছুই আজ ধ্বংস। তুই এখন রাস্তার ফকির। কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না, বলেই অনেক হাসতে থাকে। অনেকের কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগছে। তাই সে চিল্লিয়ে বলে ওঠে, তোকে আজ আমি জ্যান্ত কবর দিব। তুই আমার এতদিনের সবকিছু নষ্ট করে দিয়েছিস, তোর রক্ত দিয়ে আমি গোসল করব। কথাগুলো বলেই রাস্তার লোকদের ডাকে অনেকের মারার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া হলো না। সে মনের সুখে সিগারেট টেনে যাচ্ছে। লোকগুলো যখন সামনাসামনি প্রায়, তখন অনেক নিজের হাতকে পিস্তলের ন্যায় করে যার দিকে ইশারা করছে সেই মাটিতে লুটিয়ে পড়ছে। এক এক করে সবার মৃতদেহ মাটিতে পড়ে যায়, কপাল বেয়ে রক্ত পড়ছে। রাজ ভয় পেয়ে যায়, তার সবগুলো লোককে কে মারলো। রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোঁয়া বের হচ্ছে। তার মানে স্নাইপার দিয়ে অ্যাটাক করছে। এইদিকে অনেক উচ্চ স্বরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, তোর মতো মাসিকে মারতে 1 সেকেন্ডও লাগবে না, তাই না লাফিয়ে বাচ্চার মতো চুপ করে বসে পড়। এতক্ষণ আকাশে চুপ করেছিল, কিন্তু এখন একটু সাহস নিয়ে অনেককে বলে, বাবা তুমি আমাদের পিছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন মারবে? আকাশ সাহেবের কথায় অনেক হাসতে থাকে। হাসতে হাসতে বলে, তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছুই করিসনি, তাই না? আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারবো। আচ্ছা আমি তোদেরকে বলেই দিই। ও একটা গল্প শোনাই। আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছিস নিশ্চয়। সেখানকার চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ। সে ছিল খুবই উদার মনের মানুষ, সবসময় গরিবদের পাশে থাকতেন। কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা ছিল, ডেলিভারির সময় সন্তান বেঁচে যায়, কিন্তু ওনার স্ত্রী মারা যায়। তখন থেকে উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখতেন। উনি সবসময় মনে করতেন ওনার স্ত্রীর শেষ স্মৃতি ওনার ছেলে। ভালোই চলছিল দিন, কিন্তু একদিন 2 জন লোক আসে আয়ান মাহমুদের কাছে। এসেই বলে ওনার স্ত্রীর দুঃসম্পর্কের আত্মীয় হয়, কাজকর্ম নেই, তাই কাজকর্মের সন্ধানে আসছে। তখন আয়ান মাহমুদের দয়া হয়, নিজের অফিসেই রেখে দেয় 2 জনকে। কিন্তু কথাই আছে না, লোক কখনো মানুষের পিছু ছাড়ে না। ওই 2 জনের মনেও লোভ বাসা বাঁধে। তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আয়ান মাহমুদ 2 জন লোককে খুবই বিশ্বাস করত, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা 2 জন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর ওনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারেনি, চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে সবকিছু বলে। তখন সে বলে, ভাইজান দুনিয়াটাই এমন, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো উপায় বের করবই। এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, ভাতিজাকে নিয়ে রেস্ট নাও। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি। প্রেশার স্ট্রোক করে উনি না ফেরার দেশে চলে যায়, কিন্তু রেখে যায় ওনার ছেলেকে ভাইয়ের বাড়িতে। আস্তে আস্তে ছেলে সেখানে বড় হতে থাকে, কিন্তু পরের ছেলেকে কে বা এতদিন পালবে? চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারতো না। দিনের পর দিন অত্যাচার করত। যখন চাচি ছেলেটাকে মারতো, তখনই ছেলেটার চোখে অগ্নি দাউ দাউ করে জ্বলতো। কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র ওই 2 জন লোক দায়ী। ওই লোক 2টার জন্য আজ সে বাবাহারা। প্রতিদিন ছেলেটা ওই লোকদের মনে রাখতো, একটা মুহূর্তের জন্য ভোলার চেষ্টা করেনি। মনে করতো আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখতো। তা তোরা জানিস সে ছেলেটাকে, আর 2 জন লোকই বাকে। অনেকের কথাগুলো ক্যাম্পাসের সবাই মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর ঐশী বেশি মনোযোগ দিয়ে শুনছিল। আনাপ চৌধুরী আর আকাশ সাহেবও চমকে অনেকের দিকে তাকিয়ে আছে। তখন অনেক আবার বলতে শুরু করে, সেই বিজনেসম্যান আয়ান মাহমুদের ছেলে, আমি অনিক মাহমুদ।
আর যেই দুইজন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আনাফ চৌধুরী। আজ যে তাদের এত সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। তাদের জন্যই আজ আমার বাবাকে আমি হারিয়েছি। আর হ্যাঁ রাজ, তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করিস, তাই না? কিন্তু তোর উপরেও যে একজন মাফিয়া আছে। আচ্ছা, তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস? রাজ বলল, হ্যাঁ, মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল। সে সব খারাপ কাজের সাথে জড়িত। আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্টেজ দিয়েই করি। আচ্ছা, তুই কি জানিস সেই মাফিয়াকে? হয়তো জানিস না, তাহলে শোন। এই যে আনাফ চৌধুরীকে দেখতে পারছিস, সেই হলো মাফিয়া কিং ডেভিল। বলেই অনিক হাসতে শুরু করলো। অনিকের কথায় সবাই চমকে আনাফ চৌধুরীর দিকে তাকায়। সে মাথাটা নিচু করে আছে। এতক্ষণে ঐশু তার বাবার দিকে তাকায়। অনিক আবার বলতে শুরু করে, রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছেই থাকে। সবাই রহস্যভাবে চলতে ভালোবাসে, কিন্তু আমি অনিক সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি। মানুষের জীবন কতই না রহস্য দিয়ে ঘেরা। আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরবো। সবাই আজ দেখবে আর চমকে উঠবে। হয়তো সামনে যা হবে তার জন্য অনেকের সম্পর্কের মাঝে আঘাত আনা হবে। তবে তাই হোক, আজ অনেক বলবে সবকিছুর অবসান ঘটাবে। অনেক পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায়। তখনই আনাফ চৌধুরী বলল, তুই কিভাবে জানতে পারলি আমার বিষয়ে? আমার বিষয়ে শুধু একজনই জানে, সে হলো আনাফ চৌধুরী। আজ আমি বলবো আর আপনারা শুনবেন। আচ্ছা রাজ, তোকে একটা প্রশ্ন করি, খেয়াল করে শোন। তোকে কোনোদিন কি আকাশ সাহেব বাসায় থাকতে দিয়েছে? রাজ বলল, না, আমি হোস্টেলে থেকেছি, বাসায় যাইনি কখনো। যখন দরকার হয়েছে তখন আব্বু এসেই দেখা করে গিয়েছে। আমি বললাম, রাজ, তোকে যদি আমি বলি আকাশ সাহেব তোর আব্বুই না, তাহলে কি বিশ্বাস করবি? আচ্ছা তুই বল, তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, সবসময় প্রয়োজনে রেখেছে, আর রকিকে সবসময় নিজের পাশে রেখেছে, আর আবদার পূরণ করেছে। আর তোর কোনো আবদার পূরণ করেনি। রকিকে বানিয়েছে চোখের মনি, আর তোকে বানিয়েছে টাকার খনি। তোর আব্বা আম্মুকে আকাশে নিজের হাতে খুন করেছে। বিশ্বাস না হলে প্রমাণ দিই। রামু কাকা, এদিকে আসেন তো। অনেকের কথায় একজন মুরব্বী লোক ভিড় থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, তো এভরিওয়ান